হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজ আমরা কি আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব ফ্রেজ নিয়ে। কেন আজকে আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করব? কেন বলছি, ব্যাপারটা হচ্ছে অনেক দিন ধরেই দেখছি জয়েনিং বোঝানোর জন্য, জয়েনিংটা বোঝানোর জন্য অনেকেই রিকোয়েস্ট করে রেখেছো তোমরা, ঠিক আছে? মানে জয়েনিংটা বোঝানোর জন্য রিকোয়েস্ট হয়ে আছে। তো সেখানে দাঁড়িয়ে জয়েনিংটা জানতে গেলে আগে আমাদের কি জানতে হবে? দেখো, জয়েনিংটা হচ্ছে আমাদের সবার কাছে, মানে স্টুডেন্ট যারা আছো তোমাদের সবার কাছে সবথেকে ভজকট বিষয় হচ্ছে জয়েনিংটা, সবথেকে টাফ বিষয় যেটা তোমাদের মনে হয়। মানে গ্রামার আমরা যেগুলো শিখি, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ঠিক আছে, ডিগ্রি চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেগুলো শিখি, তার মধ্যে জয়েনিংটা হচ্ছে তোমাদের কাছে সবথেকে ডিফিকাল্ট মনে হয়। বিষয়টা হচ্ছে জয়েনিংটা ডিফিকাল্ট কেন? কারণ জয়েনিংটা তোমরা মানে অ্যাকচুয়ালি কী হয়, তোমাদের কাছে ডিফিকাল্ট কখন হয়? যখন তোমরা গুরুত্ব দিয়ে শোনো না। একটা জিনিসকে যখন গুরুত্ব দিয়ে শোনো না, তখন সেটা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু এবার যেটা বলার, যে জয়েনিং শিখতে গেলে একটু আগে থেকে শিখতে হবে, ফ্রেশ থেকে শিখতে হবে। কেন ফ্রেশ থেকে শিখতে হবে? ধরো একটা রান্না তুমি করবে বা তোমরা একটা রান্না করবে, রান্না তোমরা করছো, তোমাদেরকে একটা বলা হলো যে ওর মধ্যে তেলের মধ্যে এবার দিয়ে দাও গোটা জিরে দাও, দেখো তুমি গোটা জিরেই চেনো না, দিয়ে বসে রইলে মৌরি। বলা হলো কালো জিরে দাও, দেখো কালো জিরে চেনো না, দিলে কি গুটি চা, দিয়ে বসে রইলে রান্না হবে? রান্নাটা সাংঘাতিক কাণ্ড ঘটে যাবে রান্নায়। তো সেরকম আর কি, আগে রুটগুলো জানতে হবে। রুট আমরা জয়েনিং তো শিখবো অবশ্যই, মানে আমি যতটা জানি বোঝানোর চেষ্টা করব। আমি তো মহাপণ্ডিত নই, খুব বেশি জ্ঞানও আমার নেই, যেটুকখানি আমি জানি সেটুকখানি বোঝানোর অবশ্যই চেষ্টা করব। তো এই ফ্রেজটা আগে জানতে হবে, কারণ এগুলো হচ্ছে রুট। এই ফ্রেজটাও তোমরা দেখেছি স্টুডেন্টরা, তোমরা ফ্রেজটা বুঝতে পারো না, যে ফলে কী হয়, তোমরা উৎসাহটা হারিয়ে ফেলো। ফ্রেজটা বুঝতে পারো না, উৎসাহটা হারিয়ে ফেলো, তারপর তোমরা ক্লজও বোঝো না, জয়েনিংও বোঝো না। তা আমি বলছি, যদি একটু গুরুত্ব দিয়ে পুরো ভিডিওটা যে দেখো, একটু গুরুত্ব দিয়ে, একটু মন দিয়ে যদি ভিডিওটা দেখো, ফ্রেজ সম্বন্ধে সম্পূর্ণ যে তোমাদের যে মানে কী বলবো, একটা জটিলতা, একটা ডিফিকাল্টি তোমাদের মধ্যে রয়েছে, সব কেটে যাবে। ফ্রেজ আর জীবনে কোনো দিনও ভুল হবে না যদি ভিডিওটা একটু মন দিয়ে দেখো। তাহলে বিষয়টা হচ্ছে আজকে আমরা আলোচনা করবো ফ্রেজ। দেখো, ফ্রেজের বাংলা কি, ফ্রেজের মানে কি? ফ্রেজের অ্যাকচুয়ালি মানে হচ্ছে শব্দগুচ্ছ। মানে কি? মানে ইংরেজিতে করলে হয় গ্রুপ অফ ওয়ার্ডস। আচ্ছা, এটা আবার ওই আসছে তো ক্যামেরাতে? হ্যাঁ আছে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস। মানে কি? মানে একটা কতগুলো শব্দ, কতগুলো ওয়ার্ড একটা মানে বোঝাবে। কিসের মানে বোঝায়? কখনো সেটা নাউনের মানে বোঝায়, কখনো সেটা মানে কি বলে, অ্যাডজেক্টিভের মানে বোঝায়, অ্যাডভার্বের মানে বোঝায়, একটা শব্দগুচ্ছ। তো সেটাকে বলা হয় ফ্রেজ, বলো গ্রুপ অফ ওয়ার্ডস। এবার কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে, যে ফ্রেজের মধ্যে, এই গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে, এই যে ফ্রেজ বা যে গ্রুপ অফ ওয়ার্ডস আমরা বলি, এই গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে একটা বিশেষত্ব কি? এর বিশেষত্ব হচ্ছে এর মধ্যে একটা ভার্ব থাকবে, কিন্তু ভার্বটা হবে নন ফাইনাইট ভার্ব হবে। এই যে মানে ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, শব্দগুচ্ছ, কিন্তু সেই শব্দগুচ্ছের মধ্যে একটা ভার্ব থাকবে, কিন্তু সেই ভার্বটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সেই নন ফাইনাইট ভার্বটা কখনো ইনফিনিটিভ হতে পারে, কখনো জেরান্ড হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু ভার্বটা হবে নন ফাইনাইট। এইবার একটা জিনিস, যে নন ফাইনাইট ভার্ব কি আর ফাইনাইট ভার্বই বা কি? দেখো, ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বকে আমরা টেন্স অনুযায়ী বদলাতে পারি। ফাইনাইট ভার্ব কাকে বলে ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝবে জিনিসটা, আর কোনো দিনও ভুল হবে না। একবার যদি মাথায় ঢুকিয়ে নিতে পারো আর ভুল হবে না। আর একদম ইজি করে ব্যাপারটা বলছি, সব থেকে বোঝার সহজ উপায় হচ্ছে, ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বকে আমরা টেন্স অনুযায়ী বদলাতে পারি। যেমন ধরো, যদি বলি আই লাভ ক্রিকেট, এই লাভটা কি? এই লাভটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? কারণটা হচ্ছে এটাকে আমি টেন্স অনুযায়ী পাল্টাতে পারবো। যেমন ধরো, যদি বলি আই লাভড ক্রিকেট, টেন্স অনুযায়ী পাল্টে দিলাম। আবার ধরো যদি বলি হি, তাহলে হবে হি লাভস ক্রিকেট, হলো হি লাভস ক্রিকেট। তাহলে এগুলো কি? এগুলো টেন্স অনুযায়ী, ব্যক্তি অনুযায়ী সব চেঞ্জ হচ্ছে এই ভার্বটা, অতএব এগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর ইনফাইনাইট ভার্ব কি? এটা গেল ফাইনাইট। এবার এটাকে যদি ইনফাইনাইট করি কি হবে? ইনফাইনাইট করলে হবে আই লাভ টু প্লে ক্রিকেট, এই যে এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব।
এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটাকে বলা হয় ইনফিনিটিভ। যখন কোনো ভার্বের আগে টু লাগানো হয় তখন সেটাকে বলা হয় ইনফিনিটিভ, এবং সে টু এর পরে ভার্বটা সবসময় প্রেজেন্ট হয়ে যায়, এগুলোকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে এটা একটা নন ফাইনাইট ভার্ব, মানে অসমাপিকা ক্রিয়া, মানে এটা কখনো বাক্যকে সমাপিকা মানে বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়ার মতো কাজ করে না। এটাকে কেন নন ফাইনাইট ভার্ব বলা হয়? কারণ এটাকে কিন্তু টেন্স অনুযায়ী পাল্টাতে পারবো না। যদি আমি এখানে পাস্ট টেন্সও লিখি তাহলে হবে আই লাভড, এটাকে চেঞ্জ করতে পারবো? এটাকে চেঞ্জ করতে পারবো না। তাহলে কী হবে? আই লাভড টু প্লে ক্রিকেট। আবার দেখো এখানে যেমন ব্যক্তি হিসেবে চেঞ্জ হয়েছিল, যদি বলি হি লাভস, এটাকে কি চেঞ্জ করতে পারবো? এটাকে চেঞ্জ করতে পারবো না। তাহলে কী হবে? টু প্লে ক্রিকেট। তাহলে কি বোঝা গেল? তাহলে এই টু প্লেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কারণ এই ভার্বটাকে আমরা চেঞ্জ করতে পারছি না টেন্স অনুযায়ী। আর কোন ফাইনাইট ভার্ব কোনটাকে বলে? ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বগুলোকে আমরা টেন্স অনুযায়ী এবং ব্যক্তি অনুযায়ী তার রূপ পাল্টাতে পারি। বোঝা গেল? সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব ক্লিয়ার হয়ে গেল। আর কখনো ভুল হওয়ার কথা না যে আপনাকে কোনটাকে ফাইনাইট ভার্ব বলি, কোনটাকে নন ফাইনাইট ভার্ব বলি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বগুলো আমরা টেন্স অনুযায়ী বা ব্যক্তি অনুযায়ী বদলাতে পারি না। সেখানে ইনফিনিটিভ থাকতে পারে, জেরান্ড থাকতে পারে, অনেক কিছু। এবার জেরান্ড কি? জেরান্ড সম্বন্ধে দেখবে আলাদা ভিডিও করে দেওয়া আছে, গ্রামার সেকশনে গেলে দেখবে জেরান্ড সম্বন্ধে আলাদা ভিডিও করে দেওয়া আছে। তা আমাদের আলোচ্য বিষয় আজকে এইটা না, আলোচ্য বিষয় আছে আর আমরা আজকে ফ্রেজটা শিখবো। কিন্তু ফ্রেজটা করাতে গিয়ে ফ্রেজের সংজ্ঞা আমাদের মুখস্থ করে লাভ নেই, কোথাও কখনো আসবে না পরীক্ষায়। ফ্রেজের সংজ্ঞা কি? ফ্রেজ সম্বন্ধে শুধু এটুকু জেনে রাখতে হবে, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, মানে গ্রুপ অফ ওয়ার্ডস, যার মধ্যে একটা ভার্ব থাকবে, কিন্তু ভার্বটা সবসময় নন ফাইনাইট ভার্ব হবে। ভার্বটা সবসময় নন ফাইনাইট ভার্ব হবে। ওকে, এবার দেখবো এই ফ্রেজ ক প্রকার। এই ফ্রেজ ক প্রকার, দেখো ফ্রেজ ক প্রকার যদি আমরা বলতে যাই তাহলে আমরা প্রধানত আর ফ্রেজ আছে কোথা থেকে? ফ্রেজ আছে কোন ক্লাস থেকে? ফ্রেজ আছে ক্লাস 7 অ্যান্ড অনওয়ার্ডস। 7 অ্যান্ড অনওয়ার্ডস এটা হচ্ছে ফ্রেজ আছে। 7 থেকে 7, 8, 9, 10, 11, 12 এই পর্যন্ত এগুলো সব ফ্রেজ আছে। ফ্রেজ, ক্লজ, জয়নিং এগুলো রয়েছে। তো এই যে ফ্রেজ ক প্রকার, ফ্রেজ আমরা ন্যাচারালি আমরা যেগুলো জানি সেটা হচ্ছে একরকম ফ্রেজ হচ্ছে কি নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। আরেকটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আরেকটা অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ, এই তিনটে হচ্ছে আমরা মেনলি জানি। মেনলি তোমরা যারা জানো ফ্রেজ সম্বন্ধে, মানে ফ্রেজের নাম শুনেছো, এই কটা শুনেছো। এছাড়া অ্যাডভান্স লেভেলে, মানে অ্যাডভান্স আরও কিছু ফ্রেজ আছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ হলো। আরেকটা কি? আরেকটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। হলো, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ক্যামেরাতে আবার থাকছে তো? হ্যাঁ, কনজাংশনাল ফ্রেজ। আর একটা আছে ইন্টারজেকশনাল ফ্রেজ। ঘাবড়ানোর কিছু নেই, আমি একদম ইজিলি ব্যাপারটা বলে দিচ্ছি। ইন্টারজেকশনাল ফ্রেজ, আরেকটা হচ্ছে ফ্রেজ ইন অ্যাপোজিশন, ফ্রেজ ইন অ্যাপোজিশন। যেমন আমরা নাউন ইন অ্যাপোজিশন করেছি, তোমরা গ্রামারে করেছো, ক্লাস সম্ভবত 9 থেকেই আছে। নাউন ইন অ্যাপোজিশন তোমরা করেছো, কোশ্চেন ব্যাংকে থাকে, দেখবে যখন আমরা ওই জয়নিং করি সেখানে নাউন ইন অ্যাপোজিশন দেওয়া থাকে। তেমন হচ্ছে ফ্রেজ ইন অ্যাপোজিশন। দেখো এই জিনিসগুলো যে এই তিনটে আমাদেরকে প্রধানত ক্লাস 7 থেকে 9 পর্যন্ত এই তিনটে জানতে হয়। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ হলো। 9 অনওয়ার্ডস, মানে 9-এর পরে জানতে হয় ফ্রেজ ইন অ্যাপোজিশন, এটা থাকে, এটা কোশ্চেনের মধ্যে আসে। এইগুলো জানার অতটা দরকার নেই, এগুলো মনে রাখানো দরকার নেই। আমি শুধু নামটা লিখলাম, এগুলো সম্বন্ধে আমি একটা দুটো করে উদাহরণ তোমাদের বলে দেবো, নর্মালি বুঝতে পেরে যাবে। কিন্তু এগুলো অত গুরুত্বপূর্ণ নয়, পরীক্ষায় আসে না। তোমাদেরও ফালতু জিনিস মাথা ভর্তি করে মনে রাখার কোনো কারণ নেই।
এইগুলো শুধু জানবে, এটা শুধু নামটা জানবে, একটু উদাহরণটা জানবে। যদি কেউ প্রশ্ন করে, দেখো প্রশ্ন করে অনেক সময় বোকা বানাতে চায় না কেউ, যে ইংরাজি পড়িস, ইংরাজি শিখিস, বলতো এটা কি, সেটুকুর জন্য ঠিক আছে। বাকি আমাদের মাথায় বেশি চাপ দিয়ে ভরার দরকার নেই, কারণ এগুলো পরীক্ষায় থাকবে না। আর ফ্রেজ ইন অ্যাপোজিশন, এটাও কিন্তু পরীক্ষায় থাকে 9 অনওয়ার্ড, 9 পর থেকে থাকে এগুলো, বোঝা গেল? 9 পর থেকে, বা এখন 9ও কিছু কিছু আছে। তো এই হচ্ছে ব্যাপার আমাদের স্ট্রাকচার, এই হচ্ছে ফ্রেজ। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, এগুলো আমরা সবাই শুনেছি। প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ হচ্ছে ফ্রেজ ইন অ্যাপোজিশন। এবার আমি তোমাদেরকে, হয়ে গেল ফ্রেজ কর্পকাল লিখে দিলাম। এবার দেখো, এবার আমি তোমাদেরকে একটা একটা করে উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে হয় ফ্রেজগুলো, কীভাবে হয়। এই যে নাউন ফ্রেজ, মানে ন্যাচারালি তোমরা যারা ছোটো আছো, ক্লাস 7 থেকে যারা আছো, তোমাদের হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ। তো এই তোমাদের সব থেকে টাফ হয় কোনটা? আমি দেখেছি একটা জিনিস পড়াতে গিয়ে, তোমাদের কাছে সব থেকে টাফ হয় নাউন ফ্রেজটা। তোমাদের কাছে টাফ হয়ে যায় কি এই নাউন ফ্রেজটা। দেখো নাউন ফ্রেজটা কি? নাউন ফ্রেজটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে, একটা নাউন, সেই নাউনটাকে শুধু একটা শব্দ না ব্যবহার করে নাউনটাকে ভেঙে যখন একটা শব্দগুচ্ছ তৈরি করা হয়, একটা শব্দগুচ্ছ তৈরি করা হয়। যেমন ধরো, আর নাউন ফ্রেজ কী করে চিনতে পারা যায়? নাউন ফ্রেজ চিনতে পারা যায় ভার্বকে কী দিয়ে প্রশ্ন করতে হয়। ভার্বকে কী দিয়ে প্রশ্ন করতে, আবার বলছি শোনো ভালো করে, ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা আসে সেটি হচ্ছে নাউন ফ্রেজ। আরেকটা জিনিস জানবে, এই নাউন ফ্রেজ সাবজেক্ট এবং অবজেক্ট দুটো হিসেবেই কিন্তু বসে বাক্যে, সাবজেক্ট এবং অবজেক্ট। যেমন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাদের, দেখো যেমন ধরো যদি বলি হি ওয়ান্টস টু গো হোম, হি ওয়ান্টস টু গো হোম মানে কি? মানে সে বাড়ি যেতে চায়, সে বাড়ি যেতে চায়। এখানে নাউন ফ্রেজ আছে না নেই? আছে। সে কি চায়? সে বাড়ি যেতে চায়, টু গো হোম, এটুকু হচ্ছে নাউন ফ্রেজ, এটুকু হচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে, নাউন ফ্রেজ। আর এটা কী হিসাবে ব্যবহার হয়েছে বাক্যে? এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। হি ওয়ান্টস টু গো হোম, এটা হচ্ছে নাউন ফ্রেজ এবং এটা হচ্ছে কি অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা আমি উদাহরণ কিছু তোমাদের জন্য লিখে রেখেছি। আবার যেমন ধরো যদি বলি ধরো গোয়িং টু লাইব্রেরি, গোয়িং টু লাইব্রেরি ইজ এ গুড হ্যাবিট। এবার যদি বলে এখানে কি ফ্রেজ আছে এবং সেই ফ্রেজটা তলায় আন্ডারলাইন করো, তোমাদের যেমন দেওয়া থাকে এখানে এই বাক্যের মধ্যে কি ফ্রেজ আছে, ফ্রেজের তলায় আন্ডারলাইন করো এবং সেটার কাইন্ড বলো, মানে সেটা কী ধরনের ফ্রেজ। এবার দেখো গোয়িং টু লাইব্রেরি ইজ এ গুড হ্যাবিট, মানে লাইব্রেরিতে যাওয়াটা একটা ভালো অভ্যাস, লাইব্রেরিতে যাওয়াটা বা রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, বই পড়াটা ভালো অভ্যাস। এবার কি ভালো অভ্যাস, কোনটা ভালো অভ্যাস, মানে কি ভালো অভ্যাসটা কি? ভালো অভ্যাসটা হচ্ছে গোয়িং টু লাইব্রেরি, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা নাউন ফ্রেজ। এটা কি ফ্রেজ? এটা হচ্ছে নাউন ফ্রেজ। এনপি লিখলাম ধরো নাউন ফ্রেজ। এটা কী হিসেবে ব্যবহার হয়েছে বাক্যে? এটা ব্যবহার হয়েছে সাবজেক্ট হিসেবে। এখানে দেখো অন্য কোনো সাবজেক্ট নেই, কিন্তু কে যাবে কি বৃত্তান্ত কিছু বলা নেই, শুধু বলা আছে গোয়িং টু লাইব্রেরি ইজ এ গুড হ্যাবিট, লাইব্রেরিতে যাওয়াটা হলো একটা ভালো অভ্যাস। কি বললাম, নাউন ফ্রেজটা কীভাবে বুঝতে হবে? নাউন ফ্রেজ বুঝতে হবে ভার্বকে কী দিয়ে প্রশ্ন করতে হয়, কী দিয়ে যে উত্তরটা আসে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। এবং বিষয়টা হচ্ছে যে নাউন ফ্রেজ বাক্যে কখনো সাবজেক্ট কখনো অবজেক্ট হিসেবে ব্যবহার করে। আবার দেখবে তোমাদের এই যে কোশ্চেন ব্যাংকে থাকে, আমি দেখেছি কোশ্চেন ব্যাংকে থাকে টু এর ইজ হিউম্যান, টু এর ইজ হিউম্যান মানে কি? এর বাংলা মানেটা হচ্ছে মানুষ মাত্রই ভুল করে। টু এর ইজ হিউম্যান এটা হচ্ছে একটা প্রবাদ, টু এর ইজ হিউম্যান মানে টু এর ইজ হিউম্যান মানে মানুষ মাত্রই ভুল করে। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে এখানে কি ফ্রেজ আছে? অবশ্যই ফ্রেজ আছে। এখানে কোনটা ফ্রেজ? এখানে হচ্ছে টু এর, কি মানুষ মাত্রই কী করে, মানুষ মাত্রই কী করে, মানুষ মাত্রই ভুল করে। এই টু এরটা হচ্ছে নাউন ফ্রেজ, বোঝা গেল? তো নাউন ফ্রেজ হচ্ছে ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারগুলো পাওয়া যায়, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আবার ধরো যদি বলি, ধরো এই উদাহরণগুলো মুছি, ধরো যদি বলি হি হোপড টু ডু ওয়েল in the exam, he hoped to do well in the exam
মানে হচ্ছে মানে সে আশা করে পরীক্ষায় ভালো ফল করতে। তাহলে সে কি আশা করে? এখানে কি কোনো ফ্রেজ আছে? যদি বলে এখানে কি কোনো ফ্রেজ আছে, যদি থাকে তাহলে আন্ডারলাইন করো এবং কি কাইন্ড সেটা লেখো। তাহলে হি হোপড টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ভালো ফল করার আশা করে। তাহলে সে কি আশা করে? সে কি আশা করে? টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, এটা হচ্ছে একটা ফ্রেজ আছে। এই ফ্রেজটা কি? এই যে কী করলাম, ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলাম, সে কি করে? সে আশা করে, বা সে কি আশা করে? সে আশা করে পরীক্ষায় ভালো ফল করতে। তাহলে এটা হচ্ছে এনপি, হচ্ছে নাউন ফ্রেজ। এবং এটা কী হিসাবে ব্যবহার করেছে? এটা বাক্যে ব্যবহার হয়েছে অবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে। এবার এটাকেই কি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি? হ্যাঁ, সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। দেখো তাহলে কী হবে? টু ডু ওয়েল in the exam is his aim। ধরো যদি বাক্যটা এরকম লিখি, টু ডু ওয়েল ইন দ্য এক্সাম ইজ হিজ এম, মানে পরীক্ষায় ভালো ফল করাটা তার লক্ষ্য, পরীক্ষায় ভালো ফল করাটা তার লক্ষ্য। তাহলে তার লক্ষ্যটা কি? তার লক্ষ্যটা হচ্ছে টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। এটুকখানি আছে ফ্রেজ, এবং এটাকে বলা হয় নাউন ফ্রেজ। কারণ কি? কারণ ভার্বকে কি এবং ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা আমরা পাই সেটাকে বলা হয় ফ্রেজ। মানে এটুকুলি দেখো শব্দগুচ্ছ, সব একটা করে পুরো একটা ওয়ার্ডের একটা বাঞ্চ তৈরি করে একটা মানে প্রকাশ করা হয়েছে। ব্যাটা বোঝা গেল? এটাকে বলা হয় শব্দগুচ্ছ, মানে ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ডস। এবং নাউন ফ্রেজটা কী করে আমরা বার করবো? এই নাউন ফ্রেজটা তোমাদের কাছে সবথেকে বেশি টাফ, আমি দেখেছি। তোমরা নাউন ফ্রেজটা বুঝতে পারো না। নাউন ফ্রেজটা হচ্ছে যখন ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে তুমি কোনো উত্তর পাবে, বোঝা গেল? এবং সেটা যদি একটা ওয়ার্ড না হয়, শুধু যদি একটা গ্রুপ অফ ওয়ার্ডস হয়, তখন সেটা হচ্ছে ফ্রেজ, এবং সেটা নাউন ফ্রেজ। আশা করি নাউন ফ্রেজটা বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো, এবার কি করব? এবার করব অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ সম্বন্ধে বুঝে গেলে। নাউন ফ্রেজটা কি? নাউন ফ্রেজটা হচ্ছে যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে ফ্রেজ, যে শব্দগুচ্ছটা পাওয়া যায়, যে শব্দগুচ্ছটা একটা মানে প্রকাশ করে, নাউনের মতো করে প্রকাশ করা হয়, একটা মানে প্রকাশ করে, তো সেটা হচ্ছে নাউন ফ্রেজ। এবং নাউন ফ্রেজ বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এবার আসি অ্যাডজেক্টিভ ফ্রেজে। এবার দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজটা হচ্ছে যে শব্দগুচ্ছ, মানে ইংরাজি বাক্যের যে শব্দগুচ্ছ নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি বোঝায়। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড, ইংরেজিতে যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি বোঝায়, তাদেরকে বলে অ্যাডজেক্টিভ। এটা আমরা শিখেছি। এইবার সেই অ্যাডজেক্টিভ, মানে সেই অ্যাডজেক্টিভ তো একটা ওয়ার্ড, সেই অ্যাডজেক্টিভের একটা ওয়ার্ডকে যখন আমি একটু এলাবোরেট করে দেবো, যখন আমি এটা বিস্তারিত লিখবো, ভেঙে লিখবো, ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো তার মানে কি? তার মানে যে শব্দগুচ্ছগুলো, যে গ্রুপ অফ ওয়ার্ডস বা যে শব্দগুচ্ছ নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি বোঝাবে, সেটাকে বলবো গ্রুপ অফ ওয়ার্ডস, মানে ফ্রেজ, এবং সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন ধরো যদি বলি দিস ইজ এ গোল্ডেন নেকলেস। ধরো দিস ইজ এ গোল্ডেন নেকলেস বললাম। এবার দেখো এখানে কি কোনো ফ্রেজ আছে? না, এখানে কোনো ফ্রেজ নেই। কেন ফ্রেজ নেই? কারণ এই গোল্ডেনটাই তো অ্যাডজেক্টিভ। নেকলেসটা কি? নেকলেসটা হচ্ছে একটা নাউন, আর এই গোল্ডেনটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, নাউনের দোষগুণ বুঝিয়েছে। নেকলেসটা কিসের? নেকলেসটা হচ্ছে সোনার, গোল্ডেন। এখানে শুধু এটা অ্যাডজেক্টিভ আছে। এবার আমি এই অ্যাডজেক্টিভটাকে কি ভাঙতে পারি? এই অ্যাডজেক্টিভটাকে ভাঙলেই হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কীরকম? যদি বলি দিস ইজ এ নেকলেস মেড অফ গোল্ড, তাহলে কি হয়ে গেল? দেখো গোল্ডেনটা কি ভেঙে আমি কি লিখেছি? মেড অফ গোল্ড। এই মেড অফ গোল্ড কাকে বুঝিয়েছে? এই নেকলেসের দোষগুণ বুঝিয়েছে। অতএব এটা হয়ে গেল ফ্রেজ, এবং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? তার মানে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে যে গ্রুপ অফ ওয়ার্ডস বা যে শব্দগুচ্ছ ইংরেজি বাক্যে নাউনের দোষগুণ বোঝায়, নাউনের দোষ, গুণ, অবস্থা, গুরুত্ব, এই সমস্ত বোঝায়, তাকে বলা হয়
অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ সেই অ্যাডজেক্টিভের সেই শব্দগুচ্ছটা অ্যাডজেক্টিভের কাজ করছে। দেখো আমি এটা ভেঙে দেখিয়ে দিলাম। ধরো দিস ইজ এ গোল্ডেন নেকলেস, এরকম থাকে বাক্য, দিস ইজ এ গোল্ডেন নেকলেস। এই গোল্ডেনটা কি? গোল্ডেনটা আছে অ্যাডজেক্টিভ। এবার এই গোল্ডেনটাকে কি আমি ভাঙতে পারি? যদি ভাঙতে পারি তাহলে সেটা ফ্রেজ হয়ে যাবে এবং গোল্ডেন ফ্রেজ হয়ে যাবে। হ্যাঁ, ভাঙতে পারি। তা কী হয়? দিস ইজ এ নেকলেস মেড অফ গোল্ড। দেখো এখান থেকেই আবার কিন্তু ক্লজ তৈরি হয়। কি হয়? তাহলে এটা কী হলো? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো। এবার এটাকে অ্যাডজেক্টিভ ক্লজও করে দেওয়া যায়। সেটা কি তাহলে হবে? ক্লজ কোনটা? ক্লজ হচ্ছে এই ফ্রেজের আগে একটা লিঙ্কার জুড়ে দেওয়া। ফ্রেজের আগে একটা লিঙ্কার জুড়ে দিলেই হয়ে যায় ক্লজ। যেমন ধরো দিস ইজ এ নেকলেস হুইচ ইজ মেড অফ গোল্ড। দিস ইজ এ নেকলেস হুইচ ইজ মেড অফ গোল্ড। এটা একটা নেকলেস যেটা কিনা সোনার তৈরি। তাহলে এই যে হুইচ ইজ মেড অফ গোল্ড, ওটা হয়ে গেল ফ্রেজ, ওটা হয়ে গেল ক্লজ, এবং ওটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ ওটা কিন্তু নাউন সম্বন্ধে বলেছে, নাউনের দোষগুণ বুঝিয়েছে। তা আমরা এখন ক্লজ আলোচনা করছি না, ক্লজ পরে করব, আগে আমরা ফ্রেজটা বুঝি ভালো করে। তাহলে এটা বোঝা গেল। এই একটা উদাহরণ হলো। ধরো এটা একটা উদাহরণ হলো। আরেকটা উদাহরণ দিই, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। আমি উদাহরণ লিখে রেখেছিলাম তোমাদের জন্য। হ্যাঁ, ধরো যদি বলি শি ইজ এ গার্ল ফুল অফ অ্যাম্বিশন। ধরো শি ইজ এ গার্ল ফুল অফ অ্যাম্বিশন। সে একটা মেয়ে, একদম অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষায় ভরপুর। সে একটা মেয়ে উচ্চাকাঙ্ক্ষায় ভরপুর। তোমাদের মধ্যে অনেকে আছো পড়াশোনা করছো, মন দিয়ে পড়াশোনা করছো, কিছু জীবনে কিছু হতে চাও, সাইন করতে চাও, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চাও, সেরকম আর কি। তো শি ইজ এ গার্ল ফুল অফ অ্যাম্বিশন। সে একটা মেয়ে মানে অ্যাম্বিশন, একদম উচ্চাকাঙ্ক্ষায় ভরপুর। তাহলে এখানে কি ফ্রেজ আছে? অবশ্যই ফ্রেজ আছে। কেন? দেখো এই ফুল অফ অ্যাম্বিশন কথাটার মানে কি? ফুল অফ কথাটার অ্যাম্বিশন মানে হচ্ছে অ্যাম্বিশাস। তাহলে কী করতাম? এটাকে যদি আমরা বাক্যটাকে ছোট করতাম তাহলে হতো শি ইজ অ্যান অ্যাম্বিশাস গার্ল। আসছে তো নিচেরটা বোর্ডে? হ্যাঁ। তো শি ইজ এ গার্ল ফুল অফ অ্যাম্বিশাস। এই যে ফুল অফ অ্যাম্বিশাস, এটা কাকে বুঝিয়েছে? এই গার্লকে বুঝিয়েছে। গার্লটা কি? গার্লটা তো নাউন, গার্লটা তো একটা কমন নাউন। তার দোষ গুণ বুঝিয়েছে কে? না এই বাঞ্চ, এই যে গ্রুপ অফ ওয়ার্ডস, এই গ্রুপ অফ ওয়ার্ডসটা গার্লের দোষগুণ অবস্থা বুঝিয়েছে, তার গুণ বুঝিয়েছে। ফুল অফ অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষায় ভরপুর মেয়েটা। তাহলে সেটাকে যদি আমরা ছোট করতাম তাহলে কী হতো? যদি আমরা এই অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে শুধু অ্যাডজেক্টিভে আনতে চাই তাহলে শি ইজ অ্যান অ্যাম্বিশাস গার্ল। এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? কারণ এটা শুধু একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে, আর এই অ্যাডজেক্টিভটা কি এলাবোরেট করা হয়েছে ফুল অফ অ্যাম্বিশন, তখন হয়ে গেছে ওটা কি না অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ এটা শুধু একটা সিঙ্গেল ওয়ার্ড, আর এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস। এই গ্রুপ অফ ওয়ার্ডসটা কাজ করেছে মানে অ্যাডজেক্টিভের, অতএব হয়ে গেছে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? এটা তোমরা মোটামুটি বোঝো। এটা অ্যাডজেক্টিভ ফ্রেজটা তোমাদের কাছে সহজই আমি দেখেছি। তোমাদের সবথেকে কঠিন হচ্ছে নাউন ফ্রেজ। সেটা তো বুঝিয়ে দিলাম যে ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা যার যদি একটা শব্দগুচ্ছ চলে আসে তখন সেটা হচ্ছে ফ্রেজ, এবং সেটা নাউন ফ্রেজ। আশা করি অ্যাডজেক্টিভ ফ্রেজটা আর ভুল হওয়ার কথা না, ক্লিয়ার হলো? ঠিক আছে। আরও এরকম উদাহরণ দেওয়া যায় অ্যাডজেক্টিভ ফ্রেজে। ধরো আরও একটা উদাহরণ, ধরো যদি বলি ধরো দিস ইজ দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিয়া। ধরো যদি বলি দিস ইজ দ্য ফ্ল্যাগ, দিস ইজ দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিয়া। দিস ইজ দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিয়া। তাহলে কি এখানে ফ্রেজ আছে? হ্যাঁ, ফ্রেজ আছে। এই যে অফ ইন্ডিয়া, এই কথাটা তো ফ্রেজ। কারণ এটা কি? অফ ইন্ডিয়া। দিস ইজ দ্য ফ্ল্যাগ, এটা মানে একটা পতাকা অফ ইন্ডিয়া, ভারতের। এই যে ভারতের, এটা কি? এটা তো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ বলো তো? কারণ এটাকে যদি আমি ছোট করতাম তাহলে কি হতো? তাহলে হতো দিস ইজ দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ। তাহলে হতো দিস ইজ দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ। ইন্ডিয়ানটা কি? ইন্ডিয়ানটা অ্যাডজেক্টিভ। ইন্ডিয়া হচ্ছে নাউন, প্রপার নাউন, একটা দেশের নাম, নির্দিষ্ট নাম। কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ যদি বলি ভারতীয় পতাকা, পতাকাটা কিসের? না ভারতীয়, তখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যখন আমি অ্যাডজেক্টিভটাকে এলাবোরেট করেছি তখন করেছি কি? দিস ইজ দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিয়া। এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি ব্যাপারটা পরিষ্কার হলো অ্যাডজেক্টিভ ফ্রেজটা। ঠিক আছে, আর ভুল হওয়ার কথা না। একদম সহজভাবে সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এবার আসি আমরা অ্যাডভার্ব ফ্রেজ। একটু কেন তাড়াতাড়ি করছি, বিস্তারিত বলতে চাইছি না, কারণ ভিডিওটা অনেক বড় হবে।
ঠিক আছে, অলরেডি বড় হওয়া শুরু হয়েছে, আরও বড় হয়ে যাবে। অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। দেখো অ্যাডভার্ব ফ্রেজটা কি? ও আরেকটা কথা বলি অ্যাডজেক্টিভ ফ্রেজটা সম্বন্ধে, যেটা বললাম অ্যাডজেক্টিভ ফ্রেজটা সবসময় মনে রাখবে নাউনের পরেই কিন্তু বসে, নাউনের পরেই কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ ফ্রেজটা থাকে। ওই জন্য ওটাকে মানে নাউনেরই দোষ গুণ বোঝায়, ওই জন্য নাউনের পরেই গিয়ে বসে, ওই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডভার্ব মানে এগুলো বলছি কেন, কারণ বিভিন্ন স্টুডেন্ট বিভিন্নভাবে মনে রাখার চেষ্টা করে, বিভিন্নভাবে বোঝার চেষ্টা করে। এবার হচ্ছে ধরো অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজটা কি? অ্যাডভার্ব ফ্রেজটা হচ্ছে যে গ্রুপ অফ ওয়ার্ডস বা যে শব্দগুচ্ছ ভার্বের সম্বন্ধে কিছু বলে, ভার্বকে কোয়ালিফাই করে, ভার্বের সম্বন্ধে কিছু বলে, ভার্বের দোষ গুণ অবস্থা প্রভৃতি বোঝায়, তা সেটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আর তো আমরা জানি অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব হচ্ছে যে ইংরাজিতে যে ওয়ার্ডগুলো, ঠিক আছে, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য অ্যাডভার্বের দোষ গুণ অবস্থা প্রভৃতি বোঝায়, তাদেরকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব ফ্রেজটা কি? অ্যাডভার্ব ফ্রেজটা হচ্ছে যে শব্দগুচ্ছ বা যে গ্রুপ অফ ওয়ার্ডস ভার্বের সম্বন্ধে কিছু বলে, তখন সেটাকে বলা হয় অ্যাডভার্ব ফ্রেজ। উদাহরণ যেমন এগুলো সঙ্গে রাখো, এগুলো সংজ্ঞা মনে রাখার দরকার নেই, কারণ তোমাদের কখনো সংজ্ঞা লিখতে দেবে না। তোমাদের নাউন ফ্রেজের সংজ্ঞা কী, অ্যাডজেক্টিভ ফ্রেজের সংজ্ঞা কী, অ্যাডভার্ব ফ্রেজের সংজ্ঞা কী, এগুলো কখনো তোমাদের আসবে না পরীক্ষায়। ঠিক আছে, তোমাদের দেবে ফ্রেজ বার করতে, হয় ফ্রেজ করতে দেবে বা ফ্রেজ বার করতে দেবে, এবং সেটার ধরন লিখতে বলবে। তো অ্যাডভার্ব ফ্রেজের উদাহরণ কী হবে? ধরো যদি বলি শি ইজ টকিং। কেন শি ইজ লিখলাম? কারণ পড়ানোর ব্যাচে দেখেছি, মেয়েরাই দেখেছি বেশি কথা বলে, সারাক্ষণ ভ্যার 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 করতেই থাকে, মানে তো বক্তব্য শেষই হয় না। ঠিক আছে, মানে শি করতেই থাকে, মুখ চলতেই থাকে, সেজন্য শি দিয়ে লিখলাম। যাও, হ্যাঁ, তো শি ইজ টকিং ইন এ লাউড ভয়েস। শি ইজ টকিং ইন এ লাউড ভয়েস, সে কথা বলছে জোর গলায়। আমার ব্যাচে এরকম কিছু আছে, আমার প্রাইভেট টিউশন ব্যাচে এরকম কিছু আছে, মানে ওরা ভুলেই যায় যে আমি আছি উপস্থিত। আমি যে ওখানে বর্তমানে, ওরা ভুলে যায়, মানে এত মুডে চলে আসে কথা বলতে বলতে, আমি যে আছি ভুলে যায়, ওরা নিজের মতো করে চিল্লাতে থাকে। তো শি ইজ টকিং ইন এ লাউড ভয়েস, তো সে কথা বলছে একটু উচ্চস্বরে ইন এ লাউড ভয়েস। এখানে কি ফ্রেজ আছে কি? ইন এ লাউড ভয়েস, এটাই তো একটা ফ্রেজ। এটা কাকে জাস্টিফাই করছে? এটা মানে কার দোষগুণ বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে এই টকিংয়ের, মানে কীভাবে কথা বলছে না, ইন এ লাউড ভয়েস। এটাকে যদি আমি অ্যাডভার্ব করতাম তাহলে কী হতো? লাউডলি। তাহলে হতো শি ইজ টকিং লাউডলি, হলো। এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে এডিভি অ্যাডভার্ব। আর এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এই যে ইন এ লাউড ভয়েস, এটারই তো এলাবোরেট ফর্ম হচ্ছে এটা। এই লাউডলিরই এলাবোরেট ফর্ম হচ্ছে ইন এ লাউড ভয়েস। তাহলে এটা একটা ফ্রেজ, এটা একটা শব্দগুচ্ছ, এটা হচ্ছে জাস্ট অনলি ওয়ার্ড একটা মানে অ্যাডভার্ব। আর এটা কি? এটা হচ্ছে দিস ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, এটা হচ্ছে একটা শব্দগুচ্ছ। এই লাউডলিকে মানে রিপ্রেজেন্ট করছে কি? ইন এ লাউড ভয়েস। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার? ব্যাপারটা জলের মতো পরিষ্কার। শি ইজ টকিং ইন এ লাউড ভয়েস মানে হচ্ছে লাউডলি। এই লাউডলিটাকেই আমি এলাবোরেট করেছি ইন এ লাউড ভয়েস, তাহলে ওটা হয়ে গেছে অ্যাডভার্ব ফ্রেজ। আর একটা উদাহরণ দেখি। ধরো যদি বলি যে ইট ইজ রেইনিং। ধরো ইট ইজ রেইনিং ইন দিস মোমেন্ট। ইট ইজ রেইনিং ইন দিস মোমেন্ট, এই সময়ে বৃষ্টি হচ্ছে, এখানে কি ফ্রেজ আছে? অবশ্যই আছে, ইট ইজ রেইনিং। আর দেখবে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ কী হয়? অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখবে নাউনের পরেই গিয়ে বসে, আর অ্যাডভার্ব ফ্রেজ দেখবে যেহেতু ভার্বকে কোয়ালিফাই করে বা ভার্বের সম্বন্ধে বলে, ভার্বের পরে গিয়ে বসে। তাহলে ইট ইজ রেইনিং, এখানে আছে অ্যাডভার্ব ফ্রেজ, অবশ্যই আছে। কী হবে? ইন দিস মোমেন্ট, এটার মানে হচ্ছে নাও, ইট ইজ রেইনিং ইন দিস মোমেন্ট, এই সময়ে বৃষ্টি হচ্ছে। তার মানে এটাকে যদি আমি ছোট করতাম, ইট ইজ রেইনিং নাও, এই নাও এরই এলাবোরেট ফর্ম হচ্ছে ইন দিস মোমেন্ট। তাহলে নাওটা কি? নাওটা অ্যাডভার্ব। আর আমরা জানি আমরা প্রধানত অ্যাডভার্বের কী জানি, মানে অ্যাডভার্বের ধরনগুলো। একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে প্লেস, একটা হচ্ছে ম্যানার, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি।
এই যে আমরা এই কটা জানি, এই চারটে অ্যাডভার্ব আমরা জানি, আরও অ্যাডভার্ব আছে, কিন্তু আমাদের প্রধানত লাগে কোনটা? আমাদের প্রধানত লাগেই চারটে অ্যাডভার্ব। আমাদের চারটে অ্যাডভার্ব লাগে, কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজে ফ্রিকোয়েন্সির কোনো কাজই নাই, ফ্রিকোয়েন্সির কোনো কাজই নেই। এই অ্যাডভার্ব ফ্রেজে, এটা আমি প্রথমেই বলা উচিত ছিল, সেটা সরি আমি ভুলে গেছি। অ্যাডভার্ব ফ্রেজে আমাদের কাজে লাগে মেন টাইম, প্লেস, ম্যানার, মানে যে শব্দগুচ্ছগুলো যেটা আমি সংজ্ঞা বলতে চাই অ্যাডভার্ব ফ্রেজের, যে শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস ভার্বের টাইমিং, প্লেস, ম্যানার প্রভৃতি বোঝায়, সেগুলোকে বলা হয় অ্যাডভার্ব ফ্রেজ। যেমন ধরো টাইমিং, এখানে একটা টাইমিং হলো, এটা ম্যানার হলো, এটা কি হলো? এটা হচ্ছে ম্যানার, লাউডলি। এখানে কি আছে? নাও, এটা হচ্ছে মানে ইন দিস মোমেন্ট, মানে এটা টাইম বুঝিয়েছে। ধরো আমি যদি এখন প্লেস যদি বলি তাহলে কি হবে? ধরো মাই মাদার is waiting at the bus stop. My mother is waiting at the bus stop. এখানে কি আছে? এখানে প্লেস বুঝিয়েছে যে অ্যাট দ্য বাস স্টপ। কোথায় আছে? আমার মা কোথায় অপেক্ষা করছে? মাই মাদার ইজ ওয়েটিং। আমার মা কোথায় অপেক্ষা করছে? না, আমার মা অপেক্ষা করছে অ্যাট দ্য বাস স্টপ অপেক্ষা করছে। তাহলে এটা কি? এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এটা ভার্বের সময় বুঝিয়েছে, টাইমিংটা বুঝিয়েছে, কি আউলতা বলছি, ভার্বের প্লেসটা বুঝিয়েছে। অ্যাকচুয়ালি অ্যাডভার্ব ফ্রেজ কাকে বোঝায়? আমাদের আবার বলি, 4 ধরনের অ্যাডভার্ব আছে, তোমরা জানো। 4 ধরনের অ্যাডভার্ব মেনলি আমাদেরকে পড়তে হয়, জানতে হয়। আরও অনেক অ্যাডভার্ব আছে, সেগুলো আমাদের কাজে লাগে না। আমাদের অ্যাডভার্ব যেগুলো টাইম, প্লেস, ম্যানার, ফ্রিকোয়েন্সি, এই যে তোমার কি বলে যে অ্যাডভার্বের যে 4টে ভাগ আমরা শিখি বা আমাদের পরীক্ষায় আসে খুব, এর মধ্যে ফ্রিকোয়েন্সির আবার কোনো কাজই নাই। এই যে তোমার ফ্রেজের মধ্যে ফ্রিকোয়েন্সির কোনো কাজ নেই। শব্দ যে মানে ফ্রেজ যেটা হয়, অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল যে গ্রুপ অফ ওয়ার্ডস, সেটা কি করে? সেটা ভার্বের টাইমিং বোঝায়, প্লেস বোঝায়, ম্যানার বোঝায়। দেখো আমি 3টে উদাহরণ লিখেছি। এটা কি? শি ইজ টকিং ইন এ লাউড ভয়েস, এটা ম্যানার বুঝিয়েছে, মানে লাউডলি। এই যে ইট ইজ রেইনিং ইন দিস মোমেন্ট, এটা কি? ইন দিস মোমেন্ট মানে নাও, মানে এখন, মানে সময় বুঝিয়েছে। এটা কি বুঝিয়েছে? এটা হচ্ছে মানে এটা হচ্ছে টাইমিং বুঝিয়েছে। আর মাই মাদার ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, এইখানে আবার এই অ্যাডভার্ব ফ্রেজটা কী করেছে? এখানে আবার এটা প্লেস বুঝিয়েছে। প্লেস, এই যে অ্যাট দ্য বাস স্টপ, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে প্লেস বুঝিয়েছে মানে ভার্বের। বোঝা গেল? তাহলে অ্যাডভার্ব ফ্রেজটা ক্লিয়ার। যে অ্যাডভার্ব ফ্রেজটা কি আবার বলি, অ্যাডভার্ব ফ্রেজটা হচ্ছে ইংরেজিতে যে শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডসগুলো ভার্বের টাইম, প্লেস, ম্যানার প্রভৃতি বোঝায়, সেই শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডসকে বলা হয় অ্যাডভার্ব ফ্রেজ। তার এই হচ্ছে উদাহরণ। ঠিক আছে? তাহলে ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে পাবে? ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব ফ্রেজ পাবে, কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব ফ্রেজ পাবে, আর কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব ফ্রেজ পাবে। নাউন ফ্রেজ কিভাবে আমরা বার করছিলাম? ভার্বকে কী দিয়ে প্রশ্ন করছিলাম। আর অ্যাডভার্ব ফ্রেজ তাহলে কী করে বার করবো? ভার্বকে কী দিয়ে প্রশ্ন করবো? টাইম মানে সময়, তার মানে কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব ফ্রেজ পাওয়া যাবে। প্লেস মানে কোথায়, তাহলে ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব ফ্রেজ পাওয়া যাবে। আর ম্যানার মানে হচ্ছে মানে একটা মানে যে কোনো কিছু ভঙ্গি, কায়দা। তাহলে কিভাবে? তাহলে ভার্বকে যদি কিভাবে দিয়ে প্রশ্ন করি, তাহলেও আমরা কি পাবো? অ্যাডভার্ব ফ্রেজ পাবো। ক্লিয়ার? তাহলে অ্যাডভার্ব ফ্রেজটা আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এইবার দেখি এই 3টে ফ্রেজ আমাদের মেন কাজে লাগে। এবার এই যে বললাম অ্যাডভান্স লেভেলে আরও কিছু ফ্রেজ আছে, যেগুলো তোমাদেরকে প্রশ্ন করে কেউ কী করে এম্বারাস করতে পারে। ঠিক আছে? যে জানিস কিনা দেখি তো, বলতে এটা কী ফ্রেজ আছে। তা সেক্ষেত্রে কী ফ্রেজ আছে আমাদের? আর সেক্ষেত্রে আমাদের আছে প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলো সম্বন্ধে বিস্তারিত কোনো দরকার নেই, এগুলো একটু জেনে রাখলেই হবে। ঠিক আছে? এগুলো একটু জেনে রাখলেই হবে। এগুলো পরীক্ষা পরীক্ষা আসেই না। পরীক্ষা আমি এত বছর ধরে পড়াচ্ছি, আমি দেখিনি আসতে। প্রিপোজিশনাল ফ্রেজ কি? প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে যখন আমরা কোনো প্রিপোজিশনকে ভেঙে দিই, তখন সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ধরো যদি বলি, একটা উদাহরণ দিই। ধরো হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং ফর হিজ ইলনেস। ধরো এরকম ধরনের বাক্য তো তোমাদের থাকেই। এরকম ধরনের বাক্য তো কত মিনিট হলো? অলরেডি 34 মিনিট হয়ে গেছে। হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং
ফর হিজ ইলনেস, সে মানে তার অসুস্থতার কারণে মিটিংয়ে উপস্থিত হতে পারলো না। এ দেখো এই যে ফর, এই ফরটা কি, ফরটা তো একটা প্রিপোজিশন, এই ফরটাকে কি আমরা ভাঙতে পারি? ফরটাকে, হ্যাঁ ফরটাকে ভাঙতে পারি। তাহলে কি হবে? ফরটাকে ভাঙলে হবে অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, এটা এই ফরের বদলে লেখা যেত, এই ফরের বদলে এটা লেখা যেত। তাহলে কী হতো? হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস। এই অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট অফ মানে কি? এর মানে হচ্ছে কারণে, কারণে। দেখবে তোমরা এই যে দেখবে এই ধরনের যে প্রিপোজিশনাল ফ্রেজ দেখবে আমরা ব্যবহার করি, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও। তারপর ইনস্টিড অফ মানে পরিবর্তে, ঠিক আছে। ইন লিউ অফ, ইন লিউ অফ পরিবর্তে। ইন অর্ডার টু মানে জন্য, ইন অর্ডার টু মানে জন্য। এই ধরনের যে এগুলোকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এগুলোকে একটা প্রিপোজিশনকে ভেঙেই তৈরি করা হয়। যেমন ধরো হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং ফর হিজ ইলনেস, হলো এটা কি? এই ফরটাকে আমি ভাঙতে পারবো না? ফরটাকে হ্যাঁ ভাঙতে পারবো। ফরটাকে ভাঙলে হবে অন অ্যাকাউন্ট অফ মানে কারণে, মানে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে। তাহলে এইটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ আমি প্রিপোজিশনকে ভেঙেই ফ্রেজটা তৈরি করেছি। একটা ওয়ার্ড ছিল প্রিপোজিশন, সেটাকে আমরা একটা গ্রুপ অফ ওয়ার্ড বা শব্দগুচ্ছে পরিণত করেছি। এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ সাধারণত আমরা আর কি কি দেখি? ধরো আমরা দেখি, ধরো যদি বলি ধর যদি বলি হি, আর যদি বলি হি ফট ফর হিজ কান্ট্রি, হি ফট ফর হিজ কান্ট্রি, হলো এটাকে যদি এই আমরা কি এটাকে ভাঙতে পারবো? এই ফটটা, এই ফটটা তো প্রিপোজিশন, এই ফটটাকে ভাঙতে পারবো? হ্যাঁ ভাঙতে পারবো। তাহলে কী হবে? হি ফট ফর দ্য শেক, ফর দ্য শেক অফ হিজ কান্ট্রি, মানে কি? এই যে ফর দ্য শেক, এই ফর দ্য শেক অফ, ফর দ্য শেক অফ মানে সম্মানের কারণে, সম্মান। হি ফট ফর হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য লড়াই করলো। তার মানে কি? হি, এটাকে যদি আমি ভাঙি, এই প্রিপোজিশনটাকে যদি ভাঙি, তাহলে হবে হি ফট ফর দ্য শেক অফ হিজ কান্ট্রি, তার দেশের কারণে, তার দেশের সম্মান রক্ষার্থের জন্য, সম্মান রক্ষার্থের কারণে সে লড়াই করলো। এই যে ফর দ্য শেক অফ, এটা হচ্ছে একটা কি? এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর একটা জিনিস মাথায় রাখবে, একটা ক্লু দিয়ে দিই, একটা শর্টকাট ক্লু দিয়ে দিই, হঠাৎ করে আমার মাথায় এলো যে প্রিপোজিশনাল ফ্রেজের একটা রগর হচ্ছে বা মজা হচ্ছে, প্রিপোজিশন দিয়েই শুরু হয়, প্রিপোজিশন দিয়েই শেষ হয়। প্রিপোজিশনাল ফ্রেজের একটা মজা হচ্ছে, এই হঠাৎ করে এখন মাথায় বুদ্ধিটা মাথায় এলো যে তোমাদের বলে দিই। প্রিপোজিশনাল ফ্রেজের একটা সিস্টেম হচ্ছে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়, দেখো অন দিয়ে শুরু হয়েছে, অফ দিয়ে শেষ হয়েছে, অন অ্যাকাউন্ট অফ। ইন অর্ডার টু, ইন আছে সামনে, তারপর টু, হলো। ইন স্পাইট অফ আছে, প্রথমে একটা ইন আছে, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, তাহলে প্রথমে একটা ইন আছে, শেষে একটা অফ আছে, ইন স্পাইট অফ। ইন লিউ অফ, LIEW, ইন লিউ অফ মানে পরিবর্তে, ইন লিউ অফ তার মানে কি? মানে প্রথমে ইন আছে, শেষে একটা অফ আছে। এখানে কি করলাম? ফর দ্য শেক অফ, প্রথমে ফর আছে প্রিপোজিশন, শেষে অফ আছে প্রিপোজিশন। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ। আর মজাটা কোথায়? মজাটা হচ্ছে, আবার ধরো কোনো জায়গার পরিবর্তে যদি মানে বলি, ইন প্লেস অফ, ইন প্লেস অফ, দেখো ইন দিয়ে শুরু হয়েছে, শেষে অফ দিয়ে শেষ হয়েছে, ইন দিয়ে শুরু, অফ দিয়ে শেষ, বোঝা গেল? তো এইগুলো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। মানে আমি যে উদাহরণগুলো বললাম এগুলো তোমরা লিখে নিতে পারো। মানে কি কি? ধরো এখানে একটা লিখেছি অন অ্যাকাউন্ট অফ মানে কারণে, ফর দ্য শেক অফ মানে সম্মান রক্ষার্থে, আচ্ছা ইন অর্ডার টু মানে জন্য, ইন লিউ অফ, লিউ বানান LIEW, এগুলো লিখছি না আর বড়ো হবে, মানে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে। LIEW, ইন লিউ অফ মানে হচ্ছে পরিবর্তে, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, ইন দিয়ে শুরু, অফ দিয়ে শেষ, প্রথমে প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশন। ইন স্পাইট অফ, ইন স্পাইট SPIT, তারপর অফ, প্রথমে একটা ইন প্রিপোজিশন, শেষে একটা অফ প্রিপোজিশন, ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, হলো। তারপর ধরো ইন অর্ডার টু বললাম, জন্য, এই ধরনের আপাতত এই কটাই মনে এলো। তো এগুলো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, মানে যখন একটা প্রিপোজিশনকে এলাবোরেট করে দেওয়া হয়, একটা বাক্যের একটা প্রিপোজিশনকে এলাবোরেট করে একটা গ্রুপ অফ ওয়ার্ডস তৈরি করে দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। এবং এই প্রিপোজিশনাল ফ্রেজের চেনার একটা সহজ পদ্ধতি হচ্ছে, এর শুরুতেও প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশন, মাঝখানে কিছু একটা ওয়ার্ড, শুরুতেও প্রিপোজিশন, শেষেও একটা প্রিপোজিশন দিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়। তাহলে গেল প্রিপোজিশনাল ফ্রেজ। এবার আমরা দেখব ইন্টারজেকশনাল ফ্রেজ। আর কনজাংশনাল ফ্রেজটা পরে বলছি, কারণ কনজাংশনাল ফ্রেজটা একদমই মানে কাজে লাগে না, অকাজের জিনিস, এটা ওটা পরে বলছি। এবার দেখো ইন্টারজেকশনাল ফ্রেজ কি না, ইন্টারজেকশনাল ফ্রেজ,
এটা কি বস্তু, খায় না মাথায় মাকে। এটা হচ্ছে যখন কোনো ইন্টারজেকশনকে এলাবোরেট করে দেওয়া হয়। যেমন ধরো যদি বলি হুররে, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আর এই সর্বনাশ তো তাড়াতাড়ি করতে গিয়ে আবল তাবল লিখে ফেলছি। হ্যাঁ, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। যখন এই হুররেটাকে আমরা ভেঙে দিই কী হবে, হোয়াট এ প্লেজার। আমরা বলি না হোয়াট এ প্লেজার, দেখবো অনেকে বলে হোয়াট এ প্লেজার, হোয়াট এ প্লেজার উই হ্যাভ ডট 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 উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এই যে হুররেটাকে ভেঙে কী করলাম, হোয়াট এ প্লেজার, হোয়াট এ প্লেজার মানে কী আনন্দের বিষয়, আমরা ম্যাচটা জিতে গেছি। আবার যেমন ধরো আমরা অনেক সময় বলি অ্যালাস, অ্যালাস হি ইজ নো মোর, হয় না, অ্যালাস হি ইজ নো মোর মানে হায় সে আর বেঁচে নেই। এইখানে অ্যালাসটাকে আমরা যদি এলাবোরেট করে দিই তাহলে কী হবে, হোয়াট এ পিটি, কী হবে, হোয়াট এ পিটি। তারপরের অংশটা লিখলাম না, কারণ তোমরা যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারো। তাহলে হোয়াট এ পিটি, কী করুণার বিষয়, কী দুঃখের বিষয়, ঠিক আছে, হোয়াট এ পিটি, কী দুঃখের বিষয়। আমরা বলি না হোয়াট এ শেম, ইস কী লজ্জার ব্যাপার। ওই অনেক মানে যেটা সেটা কি ইন্টারজেকশন, ফি মানে আমরা ধিক্কার জানাই কাগজ, ফি ছা এরকম একটা কাণ্ড ঘটালি, সেটা যদি আমরা কী হোয়াট এ শেম, কী লজ্জা, কী লজ্জার বিষয় এই কাণ্ডটা তুই ঘটালি। তো ওই যে ফি এর বদলে আমরা কী করলাম, হোয়াট এ শেম। যখন আমরা একটা ইন্টারজেকশনকে এলাবোরেট করে দিই, একটা ইন্টারজেকশনকে এলাবোরেট করে যখন গ্রুপ অফ ওয়ার্ডস তৈরি করে দিই, তখন সেটাকে বলা হয় না কি না অ্যাডভার্ব ফ্রেজ। আশা করি ক্লিয়ার, মানে অ্যাডভার্ব ফ্রেজ বলছি, সরি ইন্টারজেকশনাল ফ্রেজ হলো। তো এটারও অতটা প্রয়োজন নেই, এই ধরনের তোমাদের করতে দেয় না, পরীক্ষা আমি কখনো দেখিনি এই ধরনের করতে, কিন্তু দেখে রাখতে বলছি কেন, কারণ ওই যে অনেক সময় মানে মানুষ ছোট করতে চায় যে ইংরাজি শিখেছিস তুই নাকি এত ভালো স্টুডেন্ট, কই দেখি এটা বলতে পারিস নাকি, সেজন্য জেনে রাখাটা দরকার। আবার যেমন ধরো কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ এইটা সম্বন্ধে বিশেষ কিছু জানবারই দরকার নেই। কনজাংশনাল ফ্রেজ তোমরা দেখবে একটা, তোমরা করো দেখবে আমরা নো সুনার লিখি, নো সুনার, নো সুনার হ্যাড হি সিন মি, আবার দেন দিই একটা, দেন হি স্যাট টু রিড, মানে যেই না মাত্র সে আমাকে দেখলো সে পড়তে বসে বললো। এই যে নো সুনার হ্যাড হি সিন মি, ঠিক আছে, এই যে তারপরে দেন পর্যন্ত, নো সুনার হ্যাড হি সিন মি দেন, এইটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ, এইটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। এর মানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, এর মানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজের পরিবর্তেই দেখবে আমরা এটা লিখি, খুব আমাদের দেয়, তোমাদের কোশ্চেন ব্যাংক বলো টেস্ট পেপার বলো এটা থাকে, অ্যাজ সুন অ্যাজের বদলে নো সুনার দেন ব্যবহার করতে দেয়, তখন আমরা এভাবে লিখি নো সুনার লিখি, তারপর আমরা হ্যাড দিই, নো সুনার হ্যাড ই মানে পাস্ট পারফেক্ট নিয়ে চলে যাই, নো সুনার হ্যাড ই সিন মি দেন ই স্যাট টু রিড, যেই না মাত্র সে আমাকে দেখলো সে পড়তে বসে বললো। এটা শুধু এটুকু জানলেই হবে, এই একটা উদাহরণ মনে রাখলেই হবে। ওই যে আমরা নো সুনার দেন নো সুনার হ্যাড যেটা লিখি সেটা হচ্ছে একটা কনজাংশনাল ফ্রেজ। এটা সম্বন্ধে আর বিস্তারিত জানার কোনো প্রয়োজন নেই, কারণ এটা কোনো কাজে লাগবে না তোমাদের, এটা তোমাদের আসবে না। ওই একটাই মাত্র আমি দেখেছি এত বছর পড়াতে গিয়ে, ওই নো সুনার দেনটাই দেয়। এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফ্রেজ ইন অ্যাপোজিশন, এটা আবার একটু গুরুত্বপূর্ণ, ফ্রেজ ইন অ্যাপোজিশন। ওই জন্য আমি আগেরগুলো একটু হুটোপাটা করে তাড়াতাড়ি করে বলে দিলাম, কারণ এটা একটু এলাবোরেটলি তোমাদের বোঝাতে হবে। ফ্রেজ ইন অ্যাপোজিশন এটা মানে কি, তোমরা দেখবে নাউন ইন অ্যাপোজিশন করেছো, নাউন ইন অ্যাপোজিশন তোমরা করেছো, কত মিনিট হলো ভিডিওটা, ওরে সর্বনাশ 43 মিনিট হয়ে গেছে। ফ্রেজ ইন অ্যাপোজিশন তোমরা নাউন ইন অ্যাপোজিশন করেছো, ঠিক আছে, নাউন ইন অ্যাপোজিশন তোমরা করেছো। এবার ফ্রেজ ইন অ্যাপোজিশনটা কি না, দেখবে যখন আমরা কি করি, আমরা একটা ব্যক্তি এবং তার কর্মকাণ্ড দুদিকে লিখি, আর মাঝখানে তার সম্বন্ধে একটা পরিচয় লিখি কমা দিয়ে। যেমন ধরো যদি বলি নেতাজি, ধরো নেতাজি কমা দিলাম, এ গ্রেট ফ্রিডম ফাইটার, এ গ্রেট ফ্রিডম ফাইটার, আবার কমা দিলাম, ফট ফর হিজ কান্ট্রি, ফর হিজ কান্ট্রি। এবার একটা জিনিস দেখো, এটা কে, এই যে এ গ্রেট ফ্রিডম ফাইটার, এটা কোন ব্যক্তির কথা বলা হয়েছে,
নেতাজির কথা বলা হয়েছে, তাহলে আগে একটা নাউন থাকে, আগে একটা নাউন, সাধারণত প্রপার নাউন থাকে। এই যে যখন আমরা ফ্রেজ ইন অ্যাপোজিশন করি তখন প্রধানত আগে প্রথমে একটা আমাদের প্রপার নাউন থাকে, সেটা জায়গা হতে পারে, ব্যক্তি হতে পারে, একটা প্রপার নাউন থাকে। তারপর মূল বাক্যটা কি, নেতাজি ফট ফর হিজ কান্ট্রি, এইটা হচ্ছে মূল বাক্য, নেতাজি ফট ফর হিজ কান্ট্রি। মাঝখানে একটা কমা কমা দিয়ে আমরা কি করেছি, সেই ব্যক্তি সম্বন্ধে একটা বর্ণনা দিয়ে রেখেছি। নেতাজি এ গ্রেট ফ্রিডম ফাইটার ফট ফর হিজ কান্ট্রি, এটাকে বলা হয় ফ্রেজ ইন অ্যাপোজিশন। বোঝা গেল, ফ্রেজ ইন অ্যাপোজিশন। আরেকটা উদাহরণ দেখো, যেমন ধরো যদি বলি রবীন্দ্রনাথ, তোমাদের দেখবে কোশ্চেন ব্যাংকে বা টেস্ট পেপারে এটা থাকে খুব, তোমরা যারা 9-10-এ পড়ো আছে, থাকে তোমাদের রবীন্দ্রনাথ কমা এ গ্রেট পোয়েট কমা